তো দেখো, প্রোগ্রামিং ভাষার ক্ষেত্রে আমি কি বলছি যে ফার্স্ট জেনারেশন যে ল্যাঙ্গুয়েজ গুলো ছিল এগুলো অন অফ এবং সুইচ অন অফ এবং 0 1 ব্যবহার করে ভাষাটা লেখা হয়েছে। কিন্তু বর্তমান লেভেলের যে বর্তমানের যে হায়ার ল্যাঙ্গুয়েজ লেভেলের ল্যাঙ্গুয়েজ গুলো আছে এগুলোর ক্ষেত্রে দেখো, এখানে একটা কমান্ড লিখছি, সাম ইজ ইকুয়াল টু এ প্লাস। এটা কিন্তু আমরা ইজিলি বুঝতে পারি। সাম কথাটা আসছে সামেশন থেকে, সামেশন মানে যোগফল। সামেশন সমান সমান কি হবে, এ প্লাস বি। এ একটা ভেরিয়েবল, বি একটা ভেরিয়েবল, যেগুলোর বিভিন্ন রকমের মান হইতে পারে। তো আমি এর যে মানটা অ্যাসাইন করে দিব বা যে মানটা দিব এবং বি এর যে মানটা দিবে, দুইটা মানকে যোগ করে কি সে সাম দেখায় দিবে। এটাই তো এই সামের কাজ। কিন্তু যদি আমি 0 আর 1 এর নির্দেশ দ্বারা বা অন অফ দ্বারা কোনো কিছু বোঝাইতে চাই, এটা কি কার পক্ষে বোঝা পসিবল? কখনোই কিন্তু পসিবল না। তাহলে ফার্স্ট জেনারেশন ল্যাঙ্গুয়েজ গুলো ছিল মেশিন ভাষা বা মেশিনের উপযোগী ভাষা, মেশিন সরাসরি বুঝতে পারে। কিন্তু আস্তে আস্তে মানুষের বোঝার জন্য, প্রোগ্রামিংটাকে সহজ করার জন্য মূলত এই হায়ার লেভেল ল্যাঙ্গুয়েজ গুলা তৈরি করা। তো দেখো, এখন আমরা দেখবো যে হায়ার লেভেল ল্যাঙ্গুয়েজ গুলা কি কি, বা একদম ফার্স্ট থেকে শুরু করবো আমরা প্রোগ্রামিং এর যে ল্যাঙ্গুয়েজ গুলা। তো ফার্স্টে তোমাদের বইতে আলোচনা করা আছে হলো মেশিন ল্যাঙ্গুয়েজ। দেখো, মেশিন ভাষা বা মেশিন ল্যাঙ্গুয়েজ। মেশিন ল্যাঙ্গুয়েজ নামটা শুনেই বোঝা যাচ্ছে যে মেশিন ভাষা। মেশিনের যে ভাষা সেটাই স্বাভাবিকভাবে মেশিন ল্যাঙ্গুয়েজ বলতে পারি আমরা। একটা মেশিন যে ভাষাটা বুঝবে। সাধারণভাবে যদি বলি, একটা কম্পিউটার, কম্পিউটার কি আসলে ভাষা বুঝে? না। কম্পিউটার চলে কি দ্বারা? কারেন্ট। এর মধ্যে লক্ষ লক্ষ সার্কিট আছে, লক্ষ লক্ষ ট্রানজিস্টর আছে, এবং এই ট্রানজিস্টর গুলো এক একটা সুইচ হিসেবে কাজ করে। অর্থাৎ এর মধ্যে দুইটা স্টেট থাকতে পারে। প্রত্যেকটা ট্রানজিস্টর এক একটা সুইচ হিসেবে থাকলে এর মধ্যে দুইটা স্টেট থাকবে, একটা হলো অন আর একটা হলো অফ। অর্থাৎ এই ট্রানজিস্টর গুলোর ভিতরে দিয়ে কারেন্ট যাচ্ছে কি যাচ্ছে না, এই দুইটা state। মানে ট্রানজিস্টর হলো খুবই ক্ষুদ্র এক ধরনের ডিভাইস বা একটা যন্ত্র বলতে পারো, যেটা এক ধরনের সুইচ হিসেবে কাজ করে। আর কম্পিউটারের যে চিপ সেটটা, প্রসেসরটা, এই প্রসেসরটা মূলত ট্রানজিস্টর দিয়ে। তোমরা যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের আছো তারা অবশ্যই ট্রানজিস্টর সম্পর্কে জানো। ঠিক আছে? তো আমাদের যে কোর i7 কম্পিউটারটা আছে এর মধ্যে প্রায় 14 কোটি ট্রানজিস্টর ব্যবহার করে। 14 কোটি! চিন্তা করা যায়। অর্থাৎ এর মধ্যে প্রায় 14 কোটি সুইচ আছে, যেগুলো ন্যানো টেকনোলজির মাধ্যমে তৈরি করা। অর্থাৎ এর মধ্যে 14 কোটি সুইচের মধ্যে অবশ্যই প্রত্যেকটা সুইচ অন এবং অফ স্টেটে আছে, দুইটা স্টেটে থাকতে পারে। তো অন কে যদি আমি 0 দ্বারা এবং অফ কে যদি 1 দ্বারা প্রকাশ করি, তাহলে সুইচের একটা প্রবলেম সমাধান করার জন্য তো অবশ্যই ট্রানজিস্টর গুলো অন অফ এর মাধ্যমে প্রবলেম গুলো সলভ করা হয়। তো দেখো, তাহলে এই সিকোয়েন্সটা মেনটেন করে যদি একটা প্রোগ্রাম তৈরি করা হয় বা নির্দেশগুলো দেওয়া হয়, তাহলে সেই ভাষাটা, যে ভাষাটা তৈরি হবে সেটাকে বলা হবে কি? মেশিন ভাষা। অর্থাৎ 0 আর 1 এর সমন্বয়ে গঠিত ভাষাটাই এক কথায় মেশিন। সাধারণত মেশিন জিরো 0 আর 1টা বুঝতে পারে, অন এবং অফ স্টেট এই দুইটা বুঝতে পারে বিধে মেশিন ভাষাটা লেখা হয় 0 আর 1 দিয়ে। আর তোমরা যারা থার্ড চ্যাপ্টার পড়ছো অবশ্যই জানো 0 আর 1 দ্বারা গঠিত সংখ্যা পদ্ধতিটা হলো বাইনারি সংখ্যা। ঠিক আছে? বাইনারি সংখ্যা পদ্ধতির বেস 2, আর এর মধ্যে দুইটা অঙ্ক আছে, একটা হলো 0 আর একটা হলো 1। অর্থাৎ এই দুইটা বাইনারি অঙ্ক দিয়েই মেশিন ভাষাটা লিখতে হবে। আরেকটা বিষয়, এই মেশিন ভাষাটা সরাসরি কম্পিউটার বুঝতে পারে। ঠিক আছে? যেমন আমরা বাঙালি, বাংলা ভাষা বললে আমরা সরাসরি বুঝতে পারি। ইংরেজি বললে পরে আমাদের অনেক সময়, যারা ইংরেজি জানে না তাদের কাছে যদি ইংরেজি বলো কিছুই বুঝবে না, তাদেরকে হয়তো ট্রান্সলেটর ব্যবহার করতে হবে। যেমন গুগল ট্রান্সলেটরের মাধ্যমে কথা ট্রান্সলেট করে শুনতেছে বা লেখাগুলা পড়তেছে, হতে পারে না এরকম? তো ঠিক কিভাবে যদি মেশিন ভাষায় বলে, মেশিন ভাষাটা কম্পিউটারের নিজস্ব ভাষা, এই ভাষাটা তাকে ট্রান্সলেট করে বোঝানোর প্রয়োজন, অর্থাৎ কোনো অনুবাদকের প্রয়োজন নাই। ঠিক আছে? ঠিক একইভাবে যদি অন্য ল্যাঙ্গুয়েজের কথা বলো, তাহলে অবশ্যই উপযুক্ত অনুবাদকের সাহায্য। যেমন আমার কাছে যদি আমাদের সামনে যদি এসে কেউ চীনা ভাষায় কথা বলে, আমাকে বলবে কিছু বুঝবো? কিন্তু যদি ওই ভাষাটাকে কোনো ট্রান্সলেটর দিয়ে ট্রান্সলেট করে শুনি, তাহলে অবশ্যই আমরা বুঝতে পারবো। অথবা যদি কেউ আমাকে চীনা ভাষায় একটা টেক্সট দেয়, আমরা কিন্তু বুঝবো না। এটাকে গুগল ট্রান্সলেটে কপি করে যদি পেস্ট করে দেই, তাহলে বাংলাতে কনভার্ট করলে বা অনুবাদ অনুবাদ করলে আমরা বাংলাটা বুঝতে পারবো। ঠিক আছে? অর্থাৎ মেশিন ভাষা বাদে অন্য যে কোনো ভাষায় যদি তুমি প্রোগ্রাম রচনা করো, তাহলে কম্পিউটার সেটা বোঝার জন্য কি করবে?
কম্পিউটারকে বোঝানোর আগে সেটাকে ট্রান্সলেট করে দিতে হবে কম্পিউটারে। বোঝা গেল বিষয়টা? তো দেখো এই 0 আর 1 এর সাহায্যে যে প্রোগ্রামটা রচনা করা হবে সেই প্রোগ্রামটাকে অবজেক্ট প্রোগ্রাম বলে। অর্থাৎ অবজেক্ট প্রোগ্রাম শুধুমাত্র 0 আর 1 এর সমন্বয়ে গঠিত, ঠিক আছে? আর 0 আর 1 দিয়ে গঠিত যে প্রোগ্রামগুলা, এই প্রোগ্রামগুলা কম্পিউটারের বুঝতে একদম সহজ, আর কম্পিউটার খুব ইজিলি এই জিনিসগুলো, এই প্রোগ্রামগুলাকে এক্সিকিউট করতে পারে বা কাজে রূপান্তর করতে পারে। খুব সময়ের প্রয়োজন হয় না, কারণ এই মানে স্বাভাবিকভাবে চিন্তা করো, আমাদেরকে যদি কেউ ইংরেজিতে কোনো নির্দেশ দেয় বা কোনো কাজ করতে বলে, তো অবশ্যই ইংরেজি ভাষাটাকে ট্রান্সলেট করতে হবে। যদি কোনো জায়গায় না বুঝতে পারি, সেটাকে ট্রান্সলেটর দিয়ে ট্রান্সলেট করে বুঝার পরে, পুরোপুরি ভাবে বুঝার পরে তারপরে আমাদের কাজে রূপান্তর করতে হবে। কিন্তু যদি তোমাকে ডিরেক্টলি বাংলা ভাষায় কেউ কোনো অর্ডার দেয়, সাথে সাথে বুঝে যাবে এবং সাথে সাথে কাজে লাগাতে পারবো না। ঠিক একই ভাবে মেশিন ভাষায় যদি কোনো কম্পিউটারকে কোনো নির্দেশ দেওয়া হয়, তাহলে সে সাথে সাথে এক্সিকিউট করতে পারে। অর্থাৎ মেশিন ভাষায় লিখিত প্রোগ্রামগুলো খুবই দ্রুত কি সম্পাদিত হয়। কিন্তু যদি অন্য ভাষায় প্রোগ্রাম রচনা করো, সেগুলো কম্পিউটারে এক্সিকিউট হয়তো একটু বেশি সময় লাগে মেশিন ভাষার তুলনায়। আর সবচেয়ে বড় যে সমস্যাটা মেশিন ভাষার ক্ষেত্রে, মেশিন ভাষায় 0 আর 1 দিয়ে যেহেতু প্রোগ্রাম রচনা করা হয়, 0 আর 1 এর সিকোয়েন্স মনে রাখা কিন্তু টাফ। অনেকগুলো 0 আর 1 দিয়ে যদি একটা প্রোগ্রাম তৈরি করা হয়, মনে করে 100 ডিজিটের একটা প্রোগ্রাম হলে, এখানে কি 100 ডিজিটের সিকোয়েন্স কারো পক্ষে মনে রাখা পসিবল? আর মনে রাখলেও যদি এর মধ্যে কোনো ভুল থাকে, তো ভুলে তো এমন হতে পারে 0 জায়গায় 1 বা 1 এর জায়গায় 0 লিখে ফেলছে। এখানে মনে করো এই 1টা 1 হবে না, এই 1টা হয়ে যাবে 0। তো এরকম ভাবে যদি 100টা 10 এরকম থাকে, তো খুঁজে বের করাটা টাফ হয়ে যাবে না? যেখান থেকে 17 নাম্বার 1টা 0 হয়ে যাবে বা 20 নাম্বার 1টা 0 হয়ে যাবে। অর্থাৎ এইগুলোর মধ্যে যদি কোনো ভুল হয়, সেগুলো খুঁজে বের করাটাও টাফ। আর এইগুলা, এই 0 1 দিয়ে কোনো প্রোগ্রাম তৈরি করাটাও অনেক কষ্টকর এবং সময় সাপেক্ষ। একদম এক্সপার্ট প্রোগ্রামার ছাড়া, যারা বিগিনার লেভেলের প্রোগ্রামার, তারা কখনোই 0 আর 1 ব্যবহার করে প্রোগ্রাম তৈরি করতে পারে। ঠিক আছে? এই ছিল মেশিন ভাষা নিয়ে বেসিক আলোচনা। তো এদের সুবিধা অসুবিধাগুলো তোমাদের একটু পড়তে হবে, কারণ পরীক্ষার সুবিধা অসুবিধাগুলো অনেক সময় আইসে। মেশিন ভাষার সুবিধা কি কি, মেশিন ভাষার অসুবিধা কি কি, এতে কোশ্চেন হলে এইগুলা দিয়েই হয়। ঠিক আছে? তো দেখো নেক্সটে আমরা চলে যাই মেশিন ভাষার সুবিধাগুলো কি। মেশিন ভাষার সুবিধাগুলো, মেশিন ভাষায় যদি তুমি কোনো প্রোগ্রাম রচনা করো, তাহলে সেই প্রোগ্রামটা দ্রুত কার্যকরী হয়, আমি যেটা আগে বললাম। আর এই প্রোগ্রাম তৈরি করতে এখানে লজিকের ব্যবহার খুবই কম। এখানে যুক্তি দিয়ে এটা করলে এটা হবে, এটা না করলে এটা হবে, এরকম কিছু নেই। আমি ডিরেক্টলি কম্পিউটারের সুইচ লেভেলের, একদম বেসিক মেশিন লেভেলের প্রোগ্রামিং করা হয়। অর্থাৎ একটা কম্পিউটার সরাসরি ভাবে যেভাবে কাজ করতে পারে, সেইভাবেই এখানে নির্দেশগুলো দেওয়া থাকে। ঠিক আছে? অর্থাৎ এখানে লজিকের পরিমাণ কম। বুঝছো? আর যেহেতু লজিকের পরিমাণ কম, অর্থাৎ প্রোগ্রাম হবে ছোট। যদি সাধারণভাবে আমি একটা কথা বলি, যে মনে করো তোমার বাসাটা হলো 5 রাস্তা। ঠিক আছে? তুমি যাবা হলো গেট পার, কারণ তুমি দুই ভাবে যাইতে পারবে, বিভিন্ন ভাবে যাইতে পারবে। মনে করো প্রথম শর্ত দিলাম, যদি তুমি এই হয়ে যাও, কি গো, অ্যাজ ইউজুয়াল যে সর্দারপাড়া হয়ে যে রুটটা আছে, এই রুট দিয়ে আমরা গেট পার যাই, তাহলে তোমার খরচ পড়বে কত? 5 টাকা, অটো ভাড়া 5 টাকা। কিন্তু তুমি যদি মার্কেট হয়ে ঘুরে যাও, তাহলে খরচ পড়বে কত? 10 টাকা। এখানে কিন্তু দুইটা লজিক ব্যবহার করছে। ঠিক আছে? প্রথমটা বলছি যদি এই দিক দিয়ে যায় তাহলে 5 টাকা, আবার যদি মার্কেট দিয়ে যায় তাহলে হবে 10 টাকা। তো এখানে একটা প্রোগ্রামের মতো ঠিক কিভাবে লজিক সেট করা যায়। কিন্তু যদি আমরা এই প্রোগ্রামটা মেশিন ভাষায় রচনা করি, তাহলে আমি ডিরেক্টলি বলবো 5 রাস্তা থেকে ডিরেক্টলি গেট পার যাব। আমি কোনো পথ, ইফ এলস বা এখানে কোনো কন্ডিশন দিব না যে তোমাকে দিয়েই যেতে হবে, মার্কেট দিয়ে যেতে হবে, বা কাছারি পাড়া বা সর্দার পাড়া হয়ে যেতে হবে। ঠিক আছে? তখন কম্পিউটারের যে ভাবে সুবিধা হয়, সে তার মতো করে প্রোগ্রাম রচনা করবে, মানে প্রোগ্রামটাকে এক্সিকিউট করবে, কিন্তু রেজাল্টটা সেমই আসবে। বোঝা গেছে? সমস্যাটা কি ছিল, যে 5 রাস্তা থেকে গেট পার যায়। তো সেটা কম্পিউটার যেভাবে খুশি সেভাবে করুক, আমার আর কষ্ট করে এত লজিক ব্যবহার করতে হবে। যেহেতু লজিক কম ব্যবহার করছি, তার মানে কি এখানে প্রোগ্রামটা ছোট হবে অবশ্যই।
প্রোগ্রাম ছোট হলে মেমোরি দখল করবে কি, কম মেমোরি ব্যবহার করবে না। আর কম মেমোরি ব্যবহার করলে যদি প্রোগ্রাম ছোট হয় তাহলে সেই প্রোগ্রামটা খুবই দ্রুত এক্সিকিউট করতে পারবে কম্পিউটার। ঠিক আছে, তো এখানে দেখো যেই জিনিসটা আগে বলছি যে কম্পিউটার সরাসরি মেশিন ভাষা বুঝতে পারে, তাই এই ভাষায় লিখিত কোনো প্রোগ্রাম কম্পিউটারকে বোঝানোর জন্য বা কম্পিউটারে এক্সিকিউট করার জন্য কোনো ধরনের অনুবাদক প্রোগ্রামের প্রয়োজন হয় না। অনুবাদক এক ধরনের প্রোগ্রাম, ঠিক আছে, যেটা যেটা মূলত একটা সোর্স প্রোগ্রামকে অনুবাদ করে, ট্রান্সলেট করে। সামনে আলোচনা আছে অনুবাদক প্রোগ্রাম নিয়ে। তো এইটুকু নিয়ে মানে মেশিন ভাষার সুবিধা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? তোমরা কি বুঝতেছো? আচল, সূচি? জি স্যার, বুঝতে। আচ্ছা, কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কোশ্চেন করবা। তোমরা খুবই কম কোশ্চেন করোই না বললেই তো। তো দেখো মেশিন ভাষার অসুবিধাগুলো কি, এই অসুবিধাগুলো তোমাদের মুখস্থ করতে হবে। এইগুলো খ নাম্বারের কোশ্চেনের জন্য আসে, ঠিক আছে? 2 মার্কের কোশ্চেনের জন্য এই টপিক গুলো ইম্পর্টেন্ট, যে মেশিন ভাষার সুবিধা কি কি, মেশিন ভাষার অসুবিধা কি কি। দেখো, যেহেতু 0 আর 1 দ্বারা প্রোগ্রাম লেখা হচ্ছে, এগুলা খুবই ক্লান্তকর এবং সময় সাপেক্ষ ব্যাপার। আর এখানে আরেকটা বিষয়, এখানে যেহেতু একদম বেসিক মেশিন পর্যায়ের প্রোগ্রামিং করা হচ্ছে, দেখা যায় যে একটা মেশিনের জন্য যদি বা একটা কম্পিউটারের জন্য যদি আমি একটা প্রোগ্রাম তৈরি করি, সেই প্রোগ্রামটা অন্য আরেকটা কম্পিউটারে ব্যবহার করা যাবে। কারণ মনে করো আমার কাছে দুইটা কম্পিউটার আছে, একটা হলো কোর i3 ভার্সন, একটা হলো কোর i3, আর একটা হলো কোর i5। ঠিক আছে, কোর i5। তো কোর i3 কম্পিউটারের যে গঠন, কোর i5 কম্পিউটারের গঠন কিন্তু সেম না। আমি যদি, ঠিক আছে, অর্থাৎ আমি যদি কোর i3 এই কম্পিউটারের জন্য কোনো একটা মেশিন ল্যাঙ্গুয়েজে প্রোগ্রাম রচনা করি, সেই প্রোগ্রামটা কিন্তু এটাতে চলবে না। আর চললেও কিন্তু সেম আউটপুট দিবেন, কারণ এর স্ট্রাকচারিটি তো আলাদা, i3 থেকে সম্পূর্ণ আলাদা, তাই না? অর্থাৎ মেশিন লেভেলের ল্যাঙ্গুয়েজ গুলো যে একদম বেসিক মেশিন পর্যায়ে যেহেতু প্রোগ্রাম করা হয়, তো এখানে যদি মেশিন চেঞ্জ হয়ে যায় বা যদি কম্পিউটার চেঞ্জ করা হয়, তাহলে দেখা যাবে এক ধরনের কম্পিউটারের মানে এক ধরনের কম্পিউটারের জন্য লিখিত প্রোগ্রাম অন্য কম্পিউটারে ব্যবহার করা যাবে। কিন্তু আমি i3 এর জন্য লিখিত আরেকটা প্রোগ্রাম অবশ্যই i3 তে অন্য আরেকটা কম্পিউটারে ব্যবহার করতে পারবো, কারণ দুইটা সেম ডিভাইস। কিন্তু i5 এ ব্যবহার করতে পারবো। কোর i3, কোর i5 এগুলো হলো কম্পিউটারের বিভিন্ন ভার্সন, ঠিক আছে? আর এখানে আরেকটা বিষয়, যে প্রোগ্রাম রচনা করার জন্য কম্পিউটারের সংগঠন, একটা কম্পিউটার কিভাবে গঠিত, এখানে যেহেতু সুইচ অন অফ বা 0 আর 1 এই দুইটা জিনিসকে মেথডকে কাজে লাগায় তোমার একটা প্রোগ্রাম তৈরি করা হচ্ছে, এখন কম্পিউটারের ইন্টারনাল সংগঠনে সুইচ গুলা কিভাবে আছে বা ট্রানজিস্টর গুলা কিভাবে সেট আপ আছে, এই জিনিসটা যদি আমি না জানি, প্রোগ্রামটাই রচনা করবো কি? সম্ভব? সম্ভব নয়। অর্থাৎ কম্পিউটারের সংগঠন সম্পর্কে জানতে হবে। তারপরে ডিবাগ করা কষ্টকর। ডিবাগ কি? একটা প্রোগ্রামের ভুল খুঁজে বের করে সেটা সংশোধন করাটাই হলো ডিবাগ। ঠিক আছে, ডিবাগিং হলো প্রোগ্রামের ভুল খুঁজে বের করা এবং সেটাকে সংশোধন করা। টার্মটা একটু ভালোভাবে মাথায় রাখবা, খ নম্বরের কোশ্চেনে অনেক সময় আইসা পড়ে যে ডিবাগিং। ডিবাগিং করতে মূলত একটা প্রোগ্রামের ভুল সংশোধন করতে, মানে ভুলটা খুঁজে বের করে সেটা সংশোধন করা বোঝায়। ডিবাগিং এর মধ্যে বিভিন্ন ধরনের কাজ করা হয়, আর ভুলগুলা কেমন হইতে পারে, এইগুলো বিভিন্ন ধরনের হইতে পারে, এগুলা নিয়ে সামনে আলোচনা আছে। ঠিক আছে, আরেকটা বিষয় যে দক্ষ প্রোগ্রামার ছাড়া যারা বিগিনার লেভেলের প্রোগ্রামার আছে, তারা কখনোই মেশিন ভাষায় প্রোগ্রাম রচনা করতে পারবে না। ক্লিয়ার? তো এই ছিল মেশিন ভাষা নিয়ে ওভারঅল আলোচনা। লাস্টেতে আমি এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করছিলাম। তো দেখো, আমরা নেক্সট টপিকে চলে যাই। এটা ছিল মেশিন ভাষা, একদম প্রথম কম্পিউটার তৈরির পরের, মানে কম্পিউটার তৈরির পরে প্রথম যে ভাষাটা আবিষ্কৃত হয় সেই ভাষা। তো দেখো, এখানে যে অসুবিধাগুলা বললাম, এই অসুবিধাগুলা দেখা গেল যে প্রোগ্রামারদের জন্য আসলে খুবই সমস্যা সৃষ্টি করা শুরু করলো। কারণ একটা প্রোগ্রাম তৈরি করলো, এগুলো আবার তোমার কোনো কারণে যদি কোনো একটা ভুল বের হয় বা প্রোগ্রাম চেঞ্জ করার প্রয়োজন হয়, একটু আপগ্রেড বা আপডেট করার প্রয়োজন হয়, দেখা যায় এগুলো খুবই কষ্টকর। কারণ একদম 0 আর 1 ব্যবহার করে প্রোগ্রাম তৈরি করা হচ্ছে।
তো তখন প্রোগ্রামাররা চিন্তা করলো যে না, এই সমস্যাটা দূরীকরণের জন্য আমরা একটু হাই লেভেলের ল্যাঙ্গুয়েজে কিভাবে প্রোগ্রাম করব। ঠিক আছে, ঠিক এরপরের ধাপে যে ভাষাটা আবিষ্কৃত হলো সেটাকে বলা হলো যে অ্যাসেম্বলি। অর্থাৎ মেশিন ভাষার পরে মেশিন ভাষাটাকে সামান্য একটু আপগ্রেড করে যে ভাষাটা তৈরি হলো সেটা হলো অ্যাসেম্বলি ভাষা। অর্থাৎ অ্যাসেম্বলি ভাষাটা হলো মেশিন ভাষার পরবর্তী প্রোগ্রাম। ক্লিয়ার? আর এই ভাষাতে আমরা শুধুমাত্র 0-1 ব্যবহার করব। এখানে আমরা 0-1 এর বাদে, কারণ 0-1 দিয়ে প্রোগ্রাম তৈরি করা এবং এগুলাকে মানে এক্সিকিউট করা বা এইগুলা মানে টোটাল মেইনটেনেন্স করাটা খুবই টাফ হয়ে যায়। তো এখন করলো কি যে তারা 0-1 বাদ দিয়ে কিছু সাংকেতিক চিহ্ন, ঠিক আছে, যেমন এখানে লেখা এরকম ভাবে একটা কমান্ড তৈরি করলো, যেমন মুভ। অ্যাসেম্বলি ভাষার মধ্যে একটা টার্ম আছে মুভ, বা দুইটা জিনিস যোগ করার জন্য ADD, ঠিক আছে, অ্যাড, এরকম কিছু সংকেত তৈরি করলো, যেমন যোগ করার জন্য অ্যাড, কোনো কিছু স্থানান্তর করার জন্য মুভ, ঠিক আছে, এরকম সংকেত ব্যবহার করা শুরু করলো বা চিহ্ন ব্যবহার করা শুরু, ঠিক আছে। আর এই ধরনের সংকেত ব্যবহার করেই মূলত অ্যাসেম্বলি ভাষাটা তৈরি করা, বুঝছো? তো অ্যাসেম্বলি ভাষাকে সাংকেতিক ভাষা বলা হয়, কারণ এখানে জাস্ট কোনো অর্থবোধক কোনো কিছু ব্যবহার করা হয় না, জাস্ট সংকেত ব্যবহার করা, ঠিক আছে। আর এই দেখা গেল যে যখন 0-1 এর পরিবর্তে সংকেত ব্যবহার করা শুরু হয়ে গেল, তখন এই প্রোগ্রাম গুলো মোটামুটি ভাবে সহজ হয় প্রোগ্রাম লেখা। এবং এইগুলাকে একটা প্রোগ্রাম লেখার পরে যদি কেউ পড়তে যায় যে প্রোগ্রামটাতে কি লেখছে, তো বোঝাটা অন্য আরেকটা প্রোগ্রামারের জন্য সহজ সহজ হয়ে গেল, ঠিক আছে। কিন্তু একটা জিনিস খেয়াল করো, যখন অ্যাসেম্বলি ভাষায় একটা প্রোগ্রাম রচনা করা হলো, এই ধরনের সাংকেতিক চিহ্ন দ্বারা প্রোগ্রামে কোড করা হলো, কিন্তু এই ধরনের কথা তো বা এই ধরনের সংকেত গুলা তো কম্পিউটার সরাসরি বুঝতে পারে না। এখন একটা বিষয় কি, অবশ্যই এটা কম্পিউটারকে বোঝানোর জন্য আমরা কি ট্রান্সলেটর ইউজ করতে হবে, অনুবাদক প্রোগ্রাম ব্যবহার করতে হবে, ঠিক আছে। অর্থাৎ এই অ্যাসেম্বলি ভাষায় লিখিত যে প্রোগ্রামটা, এটা কম্পিউটারকে বোঝানোর জন্য যে অনুবাদক প্রোগ্রামটা ব্যবহার করবো সেটাকেই বলা হবে কি অ্যাসেম্বলার। এটার নাম কি, এটাকে কি বলবো, অ্যাসেম্বলার বলবো, ঠিক আছে। অর্থাৎ অ্যাসেম্বলার হলো এক ধরনের ট্রান্সলেটর বা অনুবাদক প্রোগ্রাম, যেটা মূলত অ্যাসেম্বলি ভাষাকে কম্পিউটারের মেশিন ভাষায় পরিণত, ঠিক আছে। অ্যাসেম্বলারের কাজ হলো অ্যাসেম্বলি ভাষাকে মেশিন ভাষায় পরিণত। ক্লিয়ার? তো অ্যাসেম্বলি ভাষা নিয়ে এই হলো বেসিক আলোচনা। এরপরে আমাদের আলোচনা আছে অ্যাসেম্বলি ভাষার সুবিধা ও অ্যাসেম্বলি ভাষার কি কি সুবিধা অসুবিধা। তোমাদের বইয়ের মধ্যে সুবিধা অসুবিধা আছে কিনা জানি না, আমার স্লাইডে দেখতেছি না। তো দেখো আমি পার্থক্যটা বলে দেই, এর মধ্যে সুবিধা অসুবিধা নিয়ে হয়ে যায়। তো দেখো মেশিন ভাষা এবং অ্যাসেম্বলি ভাষার মধ্যে পার্থক্য, এই পার্থক্যটা ক নাম্বার কোশ্চেনের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। অনেক সময় গ নাম্বারের কোশ্চেনে বলে দেয় মেশিন ভাষা এবং অ্যাসেম্বলি ভাষা পার্থক্য বর্ণনা করো বা আলোচনা করো। তো মেশিন ভাষায় খেয়াল করো, মেশিন ভাষায় আমরা কি বলছিলাম, বাইনারি 0-1 ব্যবহার করতেছি। আর এখানে অ্যাসেম্বলি ভাষায় নিউমেরিক কোড ব্যবহার করে লেখা, সরি, নিউমনিক কোড। নিউমনিক কোড গুলা হলো এরা এক ধরনের কোড, যে কোড গুলা হলো কিছু অক্ষর এবং কিছু সংখ্যার সমন্বয়ে গঠিত, ঠিক আছে। আমি যেমন এরকম বলছিলাম না, MOV, ঠিক আছে। এখানে যদি বলি যে 1F8, এটা একটা নির্দেশ অ্যাসেম্বলি ভাষা। তো এই যে এখানে একটা কোড তৈরি হয়ে গেল না টোটালি, এটা তো অবশ্যই কম্পিউটারের ভাষা। কম্পিউটারের ভাষাটাই হলো কম্পিউটারের এর মানে কম্পিউটারের বোঝার কাছাকাছি যে ইয়েগুলা করা হয়, যে প্রোগ্রাম গুলা লেখা হয় সেগুলাকে বলা হয় কোড। দেখো এখানে মুভ 1FF8, তো এই জিনিসটা কি একটা কোড হয়ে গেছে, এই কোডটাকে বলা হয় নিউমনিক কোড বা নেমনিক কোড বলা হয়, ঠিক আছে। তো অ্যাসেম্বলি ভাষায় নেমনিক কোড গুলাই ব্যবহার করা হয়। আর আমরা একটা জানি যে মেশিন মেশিন ভাষায় যে প্রোগ্রামটা তৈরি করা হয় সেই প্রোগ্রামকে অবজেক্ট প্রোগ্রাম বলা হয়। আবার যদি আমরা অ্যাসেম্বলি ভাষার কথা বলি, অ্যাসেম্বলি ভাষার প্রোগ্রামটাকে বলা হবে সোর্স প্রোগ্রাম। টার্ম গুলো মাথায় রাখতে হবে যে মেশিন ভাষাটাকে কি বলা হচ্ছে আর অ্যাসেম্বলি ভাষাকে কি বলা হচ্ছে।
এখানে অনুবাদক প্রোগ্রামের প্রয়োজন হয় না, এটাতে অনুবাদক প্রোগ্রামের প্রয়োজন হয়। কম্পিউটার সহজে বুঝতে পারে, এটা সহজে বুঝতে পারে না, অর্থাৎ ট্রান্সলেট করে দিতে হয়। প্রোগ্রাম ডিবাগ করা কঠিন, এটা প্রোগ্রাম ডিবাগ করা তুলনামূলকভাবে সহজ। কারণ এখানে আমরা নেমোনিক কোড ব্যবহার করি, সাংকেতিক চিহ্ন যেটা বলে। ঠিক আছে, তো এই ছিল মেশিন ভাষা এবং অ্যাসেম্বলি ভাষা নিয়ে পার্থক্য। তোমাদের বইয়ের মধ্যে আরেকটু ব্রিফলি আলোচনা করা আছে, আশা করি এগুলো একটু পড়বা। কিন্তু এক্সামের জন্য এত ব্রিফ করার দরকার নেই। আমি যে যে বিষয় বললাম, মেশিন ভাষা কি, মেশিন ভাষার সুবিধা অসুবিধা, তিনটা জিনিস। অ্যাসেম্বলি ভাষা কি, অ্যাসেম্বলি ভাষার সুবিধা অসুবিধা, মেশিন ভাষা এবং অ্যাসেম্বলি ভাষার পার্থক্য। এই টার্মগুলো যদি একটু ভালোভাবে পড়ো, পরীক্ষায় এইগুলা থেকে কোশ্চেন। ক্লিয়ার? এরপরে দেখো, জি স্যার। আমরা এতক্ষণ যে জিনিসগুলো নিয়ে আলোচনা করলাম, এগুলা হলো একদম প্রথম স্তরের ভাষা, যেগুলাকে বলা হয় মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ। এগুলা কিন্তু মানুষ বুঝতে পারে না, সহজে কিন্তু মানুষ বুঝতে পারতেছে। কিন্তু এর পরবর্তী ধাপে যে ল্যাঙ্গুয়েজ গুলা ব্যবহার করা হয়েছে, অর্থাৎ অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের থেকে মানুষের বুঝার বা বোধগম্য যে ল্যাঙ্গুয়েজটা, এই ল্যাঙ্গুয়েজের মাঝামাঝি যে ল্যাঙ্গুয়েজটা, সেটাই হলো মূলত মধ্যম স্তরের। আমরা এখন চাইলে কম্পিউটারকে ডিরেক্টলি আমাদের ভাষায় কমান্ড দিতে পারি, পারি না? এটা মূলত হাই লেভেল ল্যাঙ্গুয়েজের মধ্যে, মোটামুটি মানুষের ভাষার কাছাকাছি ল্যাঙ্গুয়েজে আমরা কমান্ড দিতে পারি। কিন্তু অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে কিন্তু ডিরেক্টলি মানুষের ভাষার কাছাকাছি। এটা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটা মোটামুটি মেশিন ভাষার চেয়ে সামান্য আপগ্রেডেড, আর হাই লেভেল ভাষাটা হলো মানুষের ভাষার কাছাকাছি ভাষা। আর এই দুইটা ভাষার মাঝামাঝি যে ভাষাটা আছে, সেটাকে বলা হবে মিড লেভেল বা মধ্যবর্তী। ঠিক আছে, অর্থাৎ মিড লেভেল ল্যাঙ্গুয়েজ হলো এমন একটা ল্যাঙ্গুয়েজ যেটা মূলত অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ এবং হাই লেভেল ল্যাঙ্গুয়েজের মাঝামাঝি এক ধরনের ল্যাঙ্গুয়েজ। একটা কম্পিউটারের দুই ধরনের, মানে দুইটা মেইন জিনিস থাকে, একটা হলো হার্ডওয়্যার আর একটা হলো সফটওয়্যার। ঠিক আছে, এখন একটা জিনিস খেয়াল করো, মনে করো আমার কাছে একটা সফটওয়্যার আছে। আমরা যে ক্যামেরা অ্যাপ ব্যবহার করি মোবাইলে, ক্যামেরা অ্যাপটা কি? অবশ্যই একটা সফটওয়্যার। সবার ক্যামেরা অ্যাপ তো একরকম, এক একটা ক্যামেরা অ্যাপ এক এক ভাবে প্রোগ্রামিং করা। তো এই যে প্রোগ্রামিং করা অ্যাপটা, এটা যে হার্ডওয়্যারের মধ্যে ক্যামেরা আছে, বা ক্যামেরা হার্ডওয়্যারটা যে ডিভাইসে উপস্থিত আছে, ওই হার্ডওয়্যারে কি ক্যামেরা ইয়েটা সাপোর্ট করবে না? তোমরা হয়তো মনে করো যে বিভিন্ন ধরনের, মানে অনেকে ছবি ওঠার জন্য বিভিন্ন ধরনের বিউটি গেম, এই গেম সেই গেম, সুইট সেলফি, অনেক অ্যাপ ইউজ করে। ঠিক আছে, তো যদি বলি যে সুইট সেলফি বা বিউটি গেম এই জাতীয় অ্যাপ গুলা যদি সাধারণ আমার নোকিয়া 1280 একটা ফোনের মধ্যে দিয়ে দেই, সে কি কাজ করবে? করবে না কিন্তু, কারণ হার্ডওয়্যারের সাথে কম্পিটেবল। আমার প্রোগ্রামও সম্পূর্ণভাবে করা আছে, আবার মানে প্রোগ্রামিংটা সম্পূর্ণভাবে করা আছে, অ্যাপে কিন্তু কোনো প্রবলেমটা কোথায়? হার্ডওয়্যার। অর্থাৎ হার্ডওয়্যারের মধ্যে এবং প্রোগ্রামিং এর মধ্যে কিন্তু কোনো কানেকশন নাই। অর্থাৎ নোকিয়া 1280 বা ব্যাকডেটেড যে ফোন গুলো আছে, এই ফোনের মধ্যে এগুলো চলবে। অর্থাৎ কোনো একটা প্রোগ্রাম রচনা করতে হলে আমাদের অবশ্যই ডিভাইসের স্পেসিফিকেশন বা হার্ডওয়্যার নিয়ে মানে বুঝতে হবে, যে হার্ডওয়্যারটা এই প্রোগ্রামটাকে সাপোর্ট করতে পারবে। আর মিড লেভেল ল্যাঙ্গুয়েজ হলো এমন একটা ল্যাঙ্গুয়েজ, এই হার্ডওয়্যার এবং প্রোগ্রাম দুইটা জিনিসের মধ্যে এক ধরনের সেতু বন্ধন থাকে। ঠিক আছে, প্রোগ্রাম গুলাই আসলে সফটওয়্যার, সফটওয়্যার হলো অনেকগুলা প্রোগ্রামের সমষ্টি। বুঝছো? আমরা যে সফটওয়্যার বলি, এগুলা মূলত অনেকগুলা প্রোগ্রামের সমষ্টি। অর্থাৎ এই মিড লেভেল ল্যাঙ্গুয়েজ গুলা হার্ডওয়্যার এবং সফটওয়্যার বা প্রোগ্রামের মধ্যে সেতু বন্ধন তৈরি করে। আর মিড লেভেল ল্যাঙ্গুয়েজ গুলা যেগুলো আছে, এইগুলা দেখা যায় যে একটা কম্পিউটারের জন্য যদি তুমি একটা প্রোগ্রাম তৈরি করো, যে কোনো কম্পিউটারে সেগুলা তৈরি মানে এক্সিকিউট করতে পারবা, রান করতে পারবা। ঠিক আছে, সি হইলো একটা মধ্যম স্তরের ভাষা। ড্যানিশ রিচি, ড্যানিশ রিচি নামক একজন পদার্থবিদ যুক্তরাজ্যের বেল ল্যাবরেটরিতে এই সি ভাষার আবিষ্কার করে। আর এই সি ভাষাটা হলো একটা মধ্যম স্তরের ভাষা। ঠিক আছে, জাতীয় অপারেটিং সিস্টেমের মতো সিস্টেম প্রোগ্রামিং করা যায়। অপারেটিং সিস্টেম তো চিনো, চেনো না? অ্যান্ড্রয়েড। আমরা যে ডিভাইস গুলা ব্যবহার করি সেগুলো হলো অ্যান্ড্রয়েড। আবার যদি বলি যে
আমি যে ডেস্কটপটা ব্যবহার করতেছি বা ল্যাপটপটা ব্যবহার করতেছি এর মধ্যে আছে উইন্ডোজ। অর্থাৎ একটা সিস্টেমের যে প্রাণ, একটা কম্পিউটার বা একটা ডিভাইসের যে প্রাণ, মেইন ডিভাইসটার প্রাণটাই হলো এই অপারেটিং সিস্টেমটা। অর্থাৎ অপারেটিং সিস্টেম একটা সফটওয়্যার, আর এই অপারেটিং সিস্টেমটা ডিজাইন করা সম্ভব এই সি ল্যাঙ্গুয়েজের মতো মধ্যম স্তরের ভাষা। ঠিক আছে, অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম বলো বা উইন্ডোজ বলো, মানে কিছুদিন আগে উইন্ডোজ অ্যানাউন্স করছে যে উইন্ডোজ 11 নামক অপারেটিং সিস্টেম আসতেছে। উইন্ডোজ এর আবার অনেকগুলো ভার্সন আছে। অ্যান্ড্রয়েডের যেমন এক একজনের ডিভাইসে এক এক ভার্সন আছে না, অ্যান্ড্রয়েড 5, অ্যান্ড্রয়েড 6, অ্যান্ড্রয়েড 11 পর্যন্ত এসে পড়ছে। ঠিক আছে, সেই অ্যান্ড্রয়েড 4 দিয়ে শুরু হয়েছে কিটক্যাট, জেলিবিন। ঠিক আছে, তো দেখো মানে এই ধরনের অপারেটিং সিস্টেম অর্থাৎ একটা ডিভাইস কিভাবে অপারেট করবে সেই যে প্রোগ্রামটা তৈরি করা হয় সেটাকে বলা হয় অপারেটিং সিস্টেম বা অপারেটিং প্রোগ্রাম। এই প্রোগ্রামিংটা করা যায় মিড লেভেল ল্যাঙ্গুয়েজ দ্বারা বা মধ্যম স্তরের ভাষা দ্বারা। এছাড়া আমরা দৈনন্দিন জীবনে যে অ্যাপ্লিকেশন সফটওয়্যার গুলো ব্যবহার করি, কোনো একটা ক্যালকুলেটর বলো, সাধারণ যে আমরা বিভিন্ন ধরনের দৈনন্দিন ব্যবহার্য বিভিন্ন ধরনের ইউটিলিটি টুল ব্যবহার করি না, সেটা হইতে পারে কোনো ধর ক্যালকুলেটর, সেটা হইতে পারে আমাদের বেসিক লেভেলের যে অ্যাপ গুলো আছে, কোনো ক্যামেরা অ্যাপ বা অন্য লেভেলের অ্যাপ। এই অ্যাপ্লিকেশন সফটওয়্যার গুলাও তৈরি করা সম্ভব কি দ্বারা, এই মধ্যম স্তরের ভাষাগুলো। আর তোমাদের এই চ্যাপ্টারে মেনলি আলোচনা করা হয়েছে মধ্যম স্তরের ভাষা নিয়ে, সি ল্যাঙ্গুয়েজ নিয়ে আলোচনা। নেক্সট, তাহলে মধ্যম স্তরের ভাষাটা কি বোঝা গেল? হুম, জি স্যার। ওকে। কঠিন মনে হচ্ছে নাকি বলো? কঠিন মনে হলে না বইল। স্যার। ঠিক আছে, আমি অনেক সময় অনেক টার্ম একটু কঠিন করেই বলে ফেলি। যদি কঠিন মনে হয় কোনো টার্ম, অবশ্যই কোশ্চেন করো। দেখো এখানে কিছু উদাহরণ দেওয়া আছে যে মধ্যম স্তরের ভাষার উদাহরণ। এই উদাহরণগুলো তোমাদের মনে রাখতে হবে কোনগুলা মধ্যম স্তরের ভাষা, কোনগুলো উচ্চ স্তরের ভাষা। তো দেখো সি, সি প্লাস প্লাস, জাভা, ফোরট্রান, প্যাসকেল, ফোর্টফ্লেক্সে ফোরট্রান হবে। ও ফোরট্রানও আছে, ফোরট্রান এটা কোন ল্যাঙ্গুয়েজ? দেখো ম্যাক্রো অ্যাসেম্বল, এই ধরনের যে ল্যাঙ্গুয়েজ গুলো আছে এগুলা মূলত মধ্যম স্তরের। আর এই ভাষার উদ্ভবটা হয় এই যে সি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে, যেটা 1960 সালে ডেনিস রিচি প্রবর্তন করে। ঠিক আছে, একটা জিনিস যেটা নিম্ন স্তরের ভাষা প্রোগ্রামারদের কিন্তু বোঝা কঠিন ছিল, যে সে প্রোগ্রামাররা নিম্ন স্তরের ভাষা বুঝতো না। একটা প্রোগ্রাম তৈরি করা হয়, যদি তোমাদেরকে আমি অ্যাসেম্বলি ভাষায় কোনো একটা প্রোগ্রাম দেখায়, তোমরা কিন্তু কেউই বুঝবা না স্বাভাবিকভাবে। অন্য কোনো প্রোগ্রামার কেউ দেখালেও বুঝবে না। কিন্তু যদি একটা সি লেভেলের প্রোগ্রাম দেখানো হয় এই চ্যাপ্টার পড়ানো শেষে, তোমরা অনেকেই দেখবা যে প্রোগ্রামটাতে মোটামুটি ভাবে কি করা হচ্ছে বেসিক একটা আইডিয়া পাবা তুমি। ঠিক আছে, অর্থাৎ এইগুলা বোঝা সম্ভব হয় মধ্যস্তরের ভাষার মাধ্যমে। সুবিধা নাই আসলে, কোনো একটা ডিভাইসের জন্য কিছু অসুবিধা তৈরি হয়। তো আগে দেখো সুবিধাগুলো কি। সবার প্রথম যে সমস্যাটা ছিল যে প্রোগ্রামারদের বোঝা এবং এগুলাকে ম্যানিপুলেট করা। ঠিক আছে, এটা একদম ইজি হয়ে গেছে, কারণ মধ্যম স্তরের ভাষাটা মোটামুটি মানুষের কাছাকাছি লেভেলের ভাষা। আবার এগুলা কম্পিউটারও বা ডিভাইস গুলাও সহজে বুঝতে পারে। ঠিক আছে, অর্থাৎ প্রোগ্রাম বুঝা প্রোগ্রামারদের জন্য সহজ হয়ে গেছে এই সি বা ফোরট্রান এই টাইপের বা সি প্লাস প্লাস এই জাতীয় ইয়েগুলা ব্যবহারের মাধ্যমে। ঠিক আছে, তো দেখো যে কোনো ধরনের কম্পিউটারে নির্বাহ করা যায়। আমরা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ বলো, যদি অ্যাসেম্বলিটা আসলে ব্যবহার করা যেত, কিন্তু আলাদা আলাদা অ্যাসেম্বলার প্রয়োজন। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের একটা অসুবিধা হলো যে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে লেখা প্রোগ্রামটা আলাদা আলাদা ডিভাইসে চালাইতে গেলে আলাদা আলাদা অনুবাদক প্রোগ্রাম লাগে। সেম প্রোগ্রাম থাকতো কিন্তু অনুবাদক প্রোগ্রাম আলাদা আলাদা। কিন্তু যদি মধ্যম স্তরের ভাষার কথা বলো, একই অনুবাদক প্রোগ্রাম এবং একই প্রোগ্রাম দ্বারা ওই প্রোগ্রামটাকে যে কোনো ডিভাইসে রান করা উচিত। ঠিক আছে, আর একবার যদি একটা প্রোগ্রাম তৈরি করা হয় সেই প্রোগ্রামটা সহজেই পরবর্তীতে পরিবর্তন করা যায়, আপডেট করা যাবে, আপডেট করা যায়। ঠিক আছে, যেহেতু এগুলো মানুষের কাছাকাছি লেভেলের ভাষা, তো অবশ্যই ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। আর এগুলোর মধ্যে ভুল সংশোধন করাটা অপেক্ষাকৃত ভাবে সহজ। বুঝছো? আর যদি অসুবিধার কথা বলো, সবার প্রথম যে অসুবিধা, সি, সি প্লাস প্লাস এইগুলা কিন্তু কম্পিউটার বুঝে।
কম্পিউটার বুঝে তো সেফ 0 আর 1 বা মেশিন ভাষা, অর্থাৎ এটাকে কম্পিউটারকে বোঝানোর জন্য অবশ্যই আমাদের কি অনুবাদক প্রোগ্রামের প্রয়োজন হবে। অর্থাৎ প্রথম যে অসুবিধা সেটা হলো একটা অনুবাদক প্রোগ্রামের প্রয়োজন, এ ভাষা মেশিন সরাসরি বুঝতে পারে না। আর আমি বলছি কি যে এই ভাষাটা উচ্চতর ভাষা এবং নিম্নতর ভাষার মাঝামাঝি একটা ভাষা, অর্থাৎ উচ্চতর ভাষার চেয়ে তো একটু কঠিন হওয়াটাই স্বাভাবিক। অর্থাৎ উচ্চতর ভাষা যেহেতু মানুষের কাছাকাছি ভাষা বা মানুষ যে ভাষা ব্যবহার করে ওই ভাষা, তো এই ভাষার তুলনায় মধ্যম স্তরের ভাষাটা একটু কঠিন। ঠিক আছে, তো এই ছিল মধ্যম স্তরের ভাষার সুবিধা আর অসুবিধা। বোঝা গেল? তো দেখো, এরপরে আলোচনা আছে উচ্চ স্তরের ভাষা, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বা হায়ার লেভেল ল্যাঙ্গুয়েজ। আমরা ফার্স্টে একটা প্রোগ্রাম তৈরি করছি কি, রচনা দেখছি কি দ্বারা, মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ বা মেশিন ল্যাঙ্গুয়েজ দ্বারা। এরপরে অ্যাসেম্বলি ভাষায় দেখছি, কারণ এইগুলা দ্বারা লিখিত প্রোগ্রাম এক কম্পিউটারের জন্য তৈরি করা হলে অন্য কম্পিউটারে ব্যবহার করা যায় না। ঠিক আছে, এগুলা সমস্যা ছিল, মানুষের পক্ষে বোঝা সহজ ছিল না। এই সকল সমস্যাগুলো থেকে বাঁচার জন্য এখানে যে লিমিটেশনস গুলা ছিল, এই লিমিটেশনস গুলা দূর করার জন্য আসলে সমস্যা হচ্ছে, তাই না? আমার কথা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না? আচ্ছা, মেবি আমার এখানে সমস্যা। স্যার কথা আটকায়। আচ্ছা, হয়তো আমার এখানে নেটে একটু প্রবলেম করতেছে, তোমাদের কথা আমার কাছে আটকে যায়। বুঝছি বিষয়টা। তো দেখো, আমার কথা এখন কি ক্লিয়ারলি বোঝা যাচ্ছে? একটু রেসপন্স করো তো, এখন বোঝা যাচ্ছে ক্লিয়ারলি? হ্যালো? জি স্যার, মোটামুটি। বুঝতে পারছি। আচ্ছা দেখো, আশা করি যে রেকর্ডিংটা হবে, রেকর্ডিং এর মধ্যে মোটামুটি ক্লিয়ার পাবা। যদি কোনো জায়গায় একটু প্রবলেম থেকে যায় তো রেকর্ডিংটা দেখে নিই, আমি রেকর্ডিং দিয়ে দিব। ক্লাস রেকর্ড হচ্ছে, আমি রেকর্ডিং দিয়ে দিব। ঠিক আছে? আর যদি খুব বেশি প্রবলেম হয়, আশা করি এখন হওয়ার কথা না। তো দেখো, যে জিনিসটা বললাম যে নিম্ন স্তরের ভাষা যেগুলা ছিল বা মেশিন লেভেলের যে ভাষাগুলা ছিল, এই ভাষাগুলোর মধ্যে যে অসুবিধাগুলো ছিল বা যে লিমিটেশনস গুলা ছিল, এই লিমিটেশনস গুলা দূর করে মানুষের বোধগম্য এবং এই প্রোগ্রাম গুলাকে সহজে ম্যানিপুলেট করা বা সহজে রচনা করার জন্য মূলত উচ্চ স্তরের ভাষার তৈরি হয় বা উদ্ভব ঘটে। ঠিক আছে, অর্থাৎ মানুষের কাছাকাছি লেভেলের যে ভাষাগুলো আছে সেই ভাষাগুলাই হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। আর এই ল্যাঙ্গুয়েজ গুলা তৈরি হচ্ছে কোথা থেকে? মূলত নিম্ন স্তরের ভাষার লিমিটেশনস গুলা দূর করার জন্য। ঠিক আছে, ডেফিনেশনের মধ্যে বলতে পারো যে মানুষের কাছাকাছি ভাষাই হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বা উচ্চ স্তরের ভাষা। হাই লেভেল ল্যাঙ্গুয়েজ গুলা মানুষ সহজেই বুঝতে পারে, সহজেই স্মরণ রাখতে পারে, এবং এইগুলা মোটামুটি ইংরেজি ভাষার কাছাকাছি স্তরের ভাষা। ঠিক আছে, অর্থাৎ যেহেতু প্রোগ্রামিং গুলা মূলত ইংরেজি ভাষার মাধ্যমেই করা হয়, এই ইংরেজি ভাষার কাছাকাছি ভাষাই হলো এই হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। যদিও এর আগে প্যাসকেল, তারপরে C++ এইগুলা দেখছো মধ্যস্তরের ভাষা, কিন্তু আসলে এগুলা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর ক্ষেত্রে ব্যবহার করা হয়, তো ফলে দেখা যায় এগুলা মোটামুটি মানুষের